পাঠ ও আলোচনা শুনবো, দ্য সিক্রেট অফ বেদা, বেদ রহস্য পূর্বার্ধ থেকে। পাঠ ও আলোচনা করবেন শ্রী সুধেন্দু সাহা। ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সবাইকে অনেক শ্রদ্ধা। কৃষ্ণদাকে শুভেচ্ছা। রূপাদির গান অনেকদিন পরে শুনলাম। ভালো লাগলো। আমরা যেমন পড়ছি দ্য সিক্রেট অফ দ্য বেদা, আর রেট্রোস্পেক্ট অফ বৈদিক থিওরি দ্য স্কলার্স পোর্শন থেকে পড়ছি। আজকে নতুন প্যারাগ্রাফ পড়তে শুরু করব। 9 নম্বর প্যারাগ্রাফ, প্রথম বাক্য। অরবিন্দ বলছেন, yet even for the external sense of the Veda, it is not possible to follow either Sayona's method or his results without the largest reservation. সায়নাচার্য সম্পর্কে বলছেন শ্রী অরবিন্দ, yet even for the external sense of the Veda, it is not possible to follow either Sayona's method or his results without the largest reservation. তবুও বেদের বাহ্যিক অর্থের ক্ষেত্রেও অতিশয় তুষ্ণী ভাব বিনা সায়নের পদ্ধতি বা তার ফল অনুসরণ করা সম্ভব নয়। তুষ্ণী ভাবের কথা বলা হয়েছে। তুষ্ণী ভাব হলো তো আমরা জানি যে নীরব থাকা বা চুপ থাকা। ইচ্ছাকৃতভাবে নীরব থাকার প্রসঙ্গ এসেছে এখানে। শ্রী অরবিন্দ যে কথা বলে দিচ্ছেন, আমাদের অতি সাবধানে তা পড়তে হচ্ছে। আর সেই অনুযায়ী ওই সাবধানে থেকেই পড়তে থাকা। যে কথা বলছিলাম যে শ্রী অরবিন্দ আগের দিন লাস্ট যেটা পড়া হয়েছে সেই কথাই তো বলেছি, বা সেই অনুযায়ী চলার চেষ্টা করছি কতটা কি পারছি। যে শ্রী অরবিন্দ যেমন যেমন করে লিখতেই এগোচ্ছেন বা এগোবেন বা বলবেন, আমরাও সেইভাবে এগোনোর চেষ্টা করব। এগোতে এগোতে পড়া হবে, শোনা হবে, বোঝা হবে, জানাও হবে। ইউরোপীয় পণ্ডিতবর্গ সায়ন ভাষ্যের যৌক্তিক দিক সম্পর্কে আগের দিন আমরা আলোচনা করছিলাম,
পড়ছিলাম সেই জায়গাটা, যে দেখেছি সেখানে যে ইউরোপীয় পণ্ডিতবর্গ সায়নাভাষ্যের সেই রেশনালিটি সম্পর্কে, যৌক্তিক দিক সম্পর্কে খুবই সুখ্যাতি করেছেন। তবু পাঠক পাঠিকা বা আগ্রহী বর্গ তাদেরকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করেই পড়তে হবে, বা যদি বলি অনুধ্যান করতে হবে। বিশেষ করে বেদ সম্বন্ধীয় বাহ্যিক দিক নিয়ে বিবেচনায় বসলে সায়নভাষ্য খুব সাবধানে নীরব থেকেই পড়তে হবে, অধ্যয়ন করতে হবে। আমরা সে নির্দেশ শিরোধার্য করে এগোতে থাকব। এমন কথা কেন বলছেন শ্রী অরবিন্দ, তা আমরা ক্রমশই বুঝতে পারবো। যত পড়তে পড়তে এগোবো বোঝা যাবে। এই তো পরের বাক্যই দেখি না কি বলছেন শ্রী অরবিন্দ। এই বাক্যে শ্রী অরবিন্দ বলছেন, it is not only that he admits in his method licenses of language and construction which are unnecessary and sometimes incredible, nor that he arrives at his results often by a surprising inconsistency in his interpretation of common Vedic terms and even of fixed Vedic formula. অনেকগুলো দিক তুলে ধরছেন শ্রী অরবিন্দ। শুধু তাই নয়, তিনি তার পদ্ধতিতে ভাষার ও গঠনের অপ্রয়োজনীয় ও সময়ে সময়ে অবিশ্বাস্য উচ্ছৃঙ্খলতা স্বীকার করেছেন, অথবা তিনি তার সিদ্ধান্তে পৌঁছান প্রায় সাধারণ বৈদিক শব্দের ও স্থিরীকৃত বৈদিক সংকেতের ব্যাখ্যায় আশ্চর্যজনক অসঙ্গতির দ্বারা। কি বলছেন শ্রী অরবিন্দ? এ প্রসঙ্গে আমরা আর কি বলি? আমরা আমরা জোর করে বসে ৩-৪ দিন ধরে সময় নিলাম, বড় জোর একটা গল্প লিখলাম, একটা কোনো মতে উপন্যাস তৈরি করলাম। বিষয়টা তো তেমন নয়। তো অনেক বিশিষ্ট লেখকদের কথাই তো শুনতাম, বা এখনো কেউ কেউ আছেন পুজো সংখ্যার জন্য বিশিষ্ট যারা লেখক, তারা ওই পেশাগত কারণে করে থাকেন না, যে বাড়িঘর দূর ছেড়ে দিয়ে নতুন বাসা বাড়িতে থাকলেন ৩ মাস ধরে, অনেক কষ্ট করে কিছু কিছু উপন্যাস লিখলেন, সেগুলো আমরা গোগ্রাসে গিলতে লাগলাম, কোনোটা ভালো লাগলো কোনোটা ভালো লাগলো না, এরকম তো থাকে। কিন্তু আমরা কি আর ওইভাবে জোর করে বসে বৈদিক সূত্রগুলো সব বুঝতে পারবো? সম্ভব নয়। তাই তার মন্ত্রমালা যেভাবে এসেছে, দ্রষ্টা ঋষিবর্গ সেভাবেই তো তা গ্রহণ করেছেন, এবং পরে অনেক পরেই তা লিখিত রূপ পেয়েছে। আমরা তার লিখিত রূপ পড়তে পারছি, অধ্যয়ন করতে পারছি। আমরা চোখ মেললেই সেই মন্ত্র শক্তি
মণ্ডল ও পরম্পরা ধরে ধরে আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরাও তো সেই দেখে ফেলছি, মন্ত্রের দর্শন হচ্ছে আমাদের। তাহলে আমরাও আধুনিক সময়ের এক একজন ঋষি, তারা দেখেছেন, মন্ত্র দেখতে পেতেন, তাই ঋষি। আমরাও দেখতে পাচ্ছি, বই খুললেই সেই মন্ত্রমালা দেখতে পাচ্ছি। তবে সে দেখা কোথা দেখা হচ্ছে, অন্তরে সত্যের বাণীময়তায় সেই দেবত্ব বা দেবীত্বের প্রকাশ ঘটছে কিনা, বা উপলব্ধ সত্যকে আমরা গ্রহণ করে জীবন যাপন করতে পারছি কিনা, সেটা অনেক বড় প্রশ্ন। কত কথাই তো আমরা বলি, সব কি প্রায়োগিক দিক থেকে সত্য হয়ে ওঠে বা উঠতে পারে? তার পিছনে যে সময় দেওয়া দরকার, যে অনুশীলনের দরকার, তা কি আমরা দিয়ে থাকি? তা যেভাবে মন্ত্রমালা এসেছে, দ্রষ্টা ঋষিবর্গ সেভাবেই তা গ্রহণ করেছেন। আমরা লিখিত রূপ পাচ্ছি, তো এখনো আছে। আমরা এমন এমন কল্লোল যুগ বা তার পরবর্তী সময়ের আম, কিছু কিছু কবির কথা তো আমরা পড়েছি, গল্পকার ঔপন্যাসিকদের কথা, যে তাদের কবিতার পংক্তি বা উপন্যাসের প্লট, গল্পের প্লট তাদের অন্তরে উদিত হতো। এরকম তো হয়েছে। এরকম এরকম অনেক গল্পকার ঔপন্যাসিক কবিবর্গের কথা আমরা কিছু কিছু পড়ে পড়ে জেনেছি, গল্পকথার মধ্যেও জেনেছি। তো আধুনিক সময়েও তাহলে ঋষিত্বের কিছু ভাব, কিছু ইঙ্গিত আছে, তাই না? কিছু কিছু দর্শন তো সকলেরই হচ্ছে, অন্তর্দর্শন হচ্ছে। ওই যে উপলব্ধি, এতদিন আমি বুঝিনি, আজ বুঝলাম, বা সেদিন বুঝলাম, এ তো অন্তর্দর্শন। তাহলে ঋষিত্বের ভাব তো রয়েছে, না হলে এগুলো হয় কি করে? আমরা লিখিত রূপ পেয়েছি। প্রকৃতপক্ষে যদি দেখি, একটু একটু অনুধ্যান করতে করতে লক্ষ্য করি, তাহলে যে বেদ, শ্রুতি, স্মৃতি হয়ে লিখিত রূপে নিশ্চয়ই কিছু পরিবর্তন এসেছে। ঋষিবর্গ যে মন্ত্রকে দর্শন করেছেন, তা বলেছেন, তার অনুগামীরা সেগুলো শুনেছেন, শুনে শুনে স্মৃতি ভাণ্ডারে সঞ্চিত করেছেন, জমা করেছেন। পরবর্তীকালে সময়ের মাপকাঠি দিয়ে বিচার না করেই বলছি, বহু পরে সেগুলো লিখিত রূপে এসেছে। তো সেই শুনে শুনে যে স্মৃতি তৈরি হয়েছে, সেই স্মৃতি থেকে যে লিখন, তাতে নিশ্চয়ই কিছু পরিবর্তন এসেছে, কম বেশি হয়েছে। তাহলে প্রকৃতপক্ষে যে ঋষিবর্গ যে মন্ত্র দর্শন করেছিলেন, পরবর্তীকালে যা শ্রুতি হয়ে উঠেছে, স্মৃতি থেকে তা আহ, একেবারে অনুপঙ্খ বোধ হয় লিখিত রূপে আসেনি, কিছু পরিবর্তন হয়েছে, এবং তাতে বোধহয় অস্বাভাবিকও নয়। আমরা যদি কারোর কাছ থেকে কোনো কথা শুনি, শুনে এসে তারপর লিখতে বসি, সব কথা যা শুনেছি সব কি লেখা হয়? তার মধ্যে কিছু পরিবর্ধন থাকে, কিছু কমও পড়ে কখনো কখনো। তো যাই হোক, তো লিখতে গিয়ে কিছু বা লিখিত রূপে কিছু পরিবর্তন এসেছে, তার ব্যাখ্যা হয়েছে, পুনর্ব্যাখ্যা করা হয়েছে। তাই মহারাজ সায়নাচার্যের ক্ষেত্রেও কিছু এদিক ওদিক হতে পারে। শ্রী অরবিন্দ তা লক্ষ্য করেছেন। তার যে শ্রী অরবিন্দের যে অনুধ্যান, যে অধ্যয়ন, তা অনেক বেশি একাগ্র। আমরা ওরকম মেধা সম্পন্ন ব্যক্তি মানুষ তো খুব কমই দেখতে পাই।
দেখি না। তা শ্রী অরবিন্দ তা লক্ষ্য করেছেন, সায়নাচার্যের মধ্যে যদি কিছু সাম্য অসাম্য ত্রুটি, কিছু খামতি থেকে থাকে, সেটা শ্রী অরবিন্দ লক্ষ্য করেছেন, সেটাই কিছু কিছু এখানে তুলে ধরেছেন। আমরা সে ত্রুটি হয়তো ধরতে পারি না। ওই শ্রী অরবিন্দ যেমন করে বলেছেন এখানে একটু খামতি আছে, তাহলে আমরাও ধরবো সেখানে একটু খামতি আছে। শ্রী অরবিন্দকে আমরা গুরু হিসেবে মানি, তাহলে তার কথা তো মানতেই হবে। আমরা যে লঘুত্বের অধিকারী, তিনি গুরুত্বের অধিকারী গুরু, তাই আমরা লঘু। এই পর্যায় থেকে আমরা অনুগামী শিষ্যের মতো, সেবকের মতো তার কথা মেনে নেওয়ার চেষ্টা করব। মানতে না পারলে বিপদ। যে সংকেত ভিত্তিক রচনা হয়ে থাকে, তার মূল বিষয় ধরতে পারা বেশ কঠিন হয়। যা প্রতীকী, যা সাংকেতিক ভাবে লেখা হয়, তার মূল সত্য সত্যি ধরা বেশ কঠিন হয়। সে বিখ্যাত কবি সম্পাদক প্রাবন্ধিক নীরেন্দ্রনাথ চক্রবর্তী, যার শতবর্ষ চলছে, সে উপলক্ষে নীরেন চক্রবর্তীর উপর একটা শতবর্ষের সংকলনও বেরিয়েছে, তার কন্যা এবং জামাতা মিলে সেটা করেছে। খুব প্রখ্যাত মানুষ তারা, কন্যা এবং জামাতা, নাম আর বলছি না। তো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর তো বহু কবিতার বই আছে, সেই সঙ্গে সঙ্গে কবিতা বিষয়ক আলোচনারও কিছু বইপত্র রয়েছে, যেমন কবিতার ক্লাস বা কবিতার কি ও কেন, এই ধরনের বই বা গ্রন্থই বলবো। তো এই গ্রন্থে এরকম কিছু কিছু আলোচনা তিনি করেছেন, রেখেছেন। আমরা যখন পড়েছি, আমি অন্তত ব্যক্তিগতভাবে এই অধম যখন পড়েছে, কিছুই বোঝেনি। তিনি সম্ভবত এরকম বলেছেনও যে তার খানিকটা খানিকটা মনে আছে যে বিষ্ণুদে বা সুধীন্দ্র দত্ত, তাদের কবিতায় যে প্রযুক্ত হয়েছে যে রূপ, যে সংকেত, জনপ্রাস, যে অলংকার, তা সবসময় নাও বোঝা যেতে পারে। একদম স্পষ্টত এরকম লিখেছিলেন নীরেন চক্রবর্তী। বা আমাদের যারা কেউ কেউ বলতেন, আধুনিক কবিতা লেখার গঠনতন্ত্রের কিছু সূত্র দান করতে গিয়ে কেউ কেউ বলতেন, তিনি এরকম বলেছেন যে অভিধান খানিকটা সহায়তা করতে পারে, কবিতা পড়তে গিয়ে অভিধান খানিকটা সহায়তা করতে পারে, কিন্তু মূল ভাব গ্রহণ করতে হলে অন্তরে অন্তরে একাগ্র হয়ে কবিতা পড়তে হবে। আজকে অনেক কবিতা লেখা হচ্ছে, প্রচুর আসছে, আমার কাছে প্রচুর, হোয়াটসঅ্যাপে প্রতিদিন 15-16টা অন্তত কবিতা আসে। কখনো কখনো পড়তে পড়তে দেখা যায় সেগুলো যেন খুব কষ্ট করে লেখা হচ্ছে। এবং আজকে আমার বন্ধু বান্ধব অনেকেই বলছেন যে আমরা আগে কবিতাটা লিখে এআই ডিপার্টমেন্টে সাবমিট করি, এআই আমাদের কারেকশন করে এডিট করে আমাদের পাঠায়, সেইটা তোমাকে পাঠাই। আরে বাহ, দারুণ হয়েছে। এআই এসে, কত মেটা এআই বা অন্যান্য যে এআই, তারা অনেক সাহায্য করছে। কবিতা লেখাও এখন এআই দিয়ে হচ্ছে। হুম, তা ভালো কথা। তাহলে অভিধানও সাহায্য করবে, না পারলে এআই এর কাছে যাব। তবে ওই যে কথা, অন্তরে অন্তরে একাগ্র হয়ে কবিতা পড়তে হবে। কিছু কিছু কবিতা পড়তে পড়তে কি সাবলীল ভাবেই একটা আনন্দময় সত্তাকে অনুধাবন করা যায়, আবার কিছু কিছু পড়তে পড়তে ওই কি এমন যেন লাগে। যাই হোক, ঋগ্বেদ যদি কবিতা হয়, হ্যাঁ, কেউ কেউ তো বলেন ঋগ্বেদ ঋগ্বেদকে কবিতাই বলেছেন কোন কোন মনীষী। সায়নাচার্য যেভাবে তৎকালীন সময়ের প্রেক্ষিতে ব্যাখ্যা করেছেন, তা আমাদের কাছে অনেক সহায়তা দিয়েছে। সেই সহায়তা সূত্র ধরে আমরা চর্চা চালাতে পারি।
তাহলে সেই স্বপ্নের সন্ধান, স্বপ্ন সন্ধানী শিল্পী আচার্য সায়ন, তিনি আমাদের সেই স্বপ্নের সন্ধান দিচ্ছেন। যেমন ইয়াস্ক ঋষি দিয়েছেন, তেমনি ভাবে সায়নাচার্য আমাদের স্বপ্নের সন্ধান দিচ্ছেন, যে এইভাবে এগোতে পারো তোমরা, সেই আলোকের সন্ধান করতে চাইলে এই পথ ধরে যেতে পারো। তাহলে যথেষ্ট সহায়তা পেতে পারি সেখানে। অবশ্য সে সময় কোথায় আমাদের? শ্রী অরবিন্দের চর্চা করব, অথচ শ্রী অরবিন্দ রচিত বিষয়গুলো একটু আধটু পড়ার চেষ্টা করব না, এটা তো হতে পারে না। তবে আজকে একেবারে শেষ বেলায়, সেই অন্ধকার হয়ে যাচ্ছে কলকাতা শহর, বৃষ্টির স্পর্শেও মুখর হচ্ছি আমরা, সেই সংবাদ শুনে শ্রী অরবিন্দ পাঠ মন্দিরের এখন যিনি সম্পাদক চঞ্চলদা, তাকে ফোন করেছিলেন যে এরকম শ্রীমায়ের রচনাবলীর 10ম খণ্ড এবং 12শ খণ্ড 5 কপি করে অন্তত পাওয়া যেতে পারে দাদা। উনি পরে মিনিট 10 পরে জানালেন। অনেক অন্ধকার ঘনিয়ে আসছিল তখন, তার মধ্যে আলোর বার্তা পৌঁছে দিলেন অচঞ্চল চঞ্চলদা, যে হ্যাঁ 5 কপি করে সামনের সপ্তাহে আপনার অফিসে পৌঁছে যাবে, লোক দিয়ে পাঠিয়ে দেবো। খুব আনন্দের কথা। আপনাদের বললাম কয়েকজন তো একেবারে ভীষণ উন্মুখ হয়ে আছেন সেগুলো পাওয়ার জন্য। তো ঋগ্বেদ কবিতা তো বটেই, সায়নাচার্য আমাদের অনেক সহায়তা করলেন। যদি সেই পথ ধরে আমরা এগোতে পারি, নিশ্চয়ই যে তালা এতদিন বন্ধ হয়ে আছে, চাবি ওই সায়নাচার্য খানিকটা করেও তো দিয়েছেন। একটু চেষ্টা করব সেই চাবি নিয়ে যদি তালায় দিয়ে চেষ্টা করতে থাকি, নিশ্চয়ই তালা খুলে যেতে পারে। আর দুর্বোধ্য দুরূহ এই ব্যাপারগুলো বোধ হয় আমাদের জীবনে থাকবে না, এই কথাগুলো। এবং এটি নিশ্চিত, চর্চা চলতে থাকলে, আমাদের যদি আন্তরিক চর্চা থাকে, চর্চা চলতে থাকলে একটা সময় মূলের যিনি কারিগর, তিনি তার মূল ভাবসত্ব আমাদের যোগাবেন। সেই মায়ের কথা, কেমন করে পড়তে হয়, কেমন করে আরম্ভ করতে হয়। যেমন এমপি পণ্ডিতের একটি গ্রন্থ ছিল, এখন সেটি পাওয়া যায় না বললেই চলে। হাউ ডু আই বিগিন, কেমন করে আরম্ভ করব, বাংলা হয়েছিল শ্রী অরবিন্দ ভবন থেকে সমিতি তার বাংলা করেছিলেন, এখন পাওয়া যায় না। হাউ ডু আই বিগিন, কারোর কাছে ব্যক্তিগত সংগ্রহে থাকতে পারে। হাউ ডু আই প্রসিড, এমপি পণ্ডিতের সেই গ্রন্থগুলি, এগুলো যদি কোনো কেন্দ্র শাখার লাইব্রেরিতে থাকে, একটু কষ্ট করে বার করবেন, এগুলো একটু ধারাবাহিকভাবে পড়ার চেষ্টা করবেন। সবাই মিলে সমৃদ্ধ হওয়ার চেষ্টা করতে পারি এভাবে। এ প্রসঙ্গে ওই নলিনীদার কথা মনে পড়ছে, যে নলিনীকান্ত একটি জায়গায় যেমন বলছিলেন বললে অপরাধ হবে, বলছেন সম্ভবত 2য় খণ্ড, নলিনীদার যে রচনাবলী বাংলা 10টা খণ্ড, তো 10টা খণ্ড, 2য় খণ্ডেই বোধহয় এরকম ধরনের একটা কথা বলেছিলেন নলিনীদা। বলেছিলেন কাব্যের আবির্ভাব সম্পর্কে তিনি বলছেন আর কি, কাব্যের আবির্ভাব কিরকম ভাবে বলছেন, যে ইন্দ্রিয় বৃত্তি যখন থাকে না, কাব্যের আবির্ভাব সম্পর্কে বলতে গিয়ে বলছেন, ওই একটু আগে বলছেন না কবিতা রচনা হচ্ছে এআই এর সহায়তা নিয়ে, নলিনীকান্ত বলছেন, কবি নলিনীকান্ত কোন সমালোচক এরকম কথাও বলেছেন যে নলিনীকান্ত গুপ্ত বাংলা রচনার জন্য
বাংলা সাহিত্যে নোবেল পাওয়ার যোগ্য ছিলেন? তো কিরকম ভাবে বলছেন কাব্যের আবির্ভাব সম্পর্কে, যে ইন্দ্রিয় বৃত্তি তখন থাকে না। কাব্যের আবির্ভাব যখন হয় তখন ইন্দ্রিয় বৃত্তি থাকে না। বলছেন কান তখন শোনে না, কান তখন কথা বলে। কান তখন শোনে না, কান তখন কথা বলে। আর কি লিখলেন? মুখ আর কথা বলে না, মুখ তখন কথা শোনে। বাহ, এমন যদি হয়, আমরা যদি সেই মাত্রাবোধের চৈতন্যের চেতনায় পৌঁছতে পারি, তাহলে তো ঋগ্বেদীয় কাব্য এবং তার ব্যাখ্যায় কিছু অপূর্ণতা থাকতে পারে না আমাদের কাছে। আমরাও, আমাদের উত্তরণ ঘটে। ভুল যেমন করেই চলেছি, আমরা দিনের পর দিন শুধু ভুলই করে চলেছি, আর মায়ের কাছে ক্ষমা চাইছি। তিনিও ক্ষমা করে চলেছেন, আমরা ক্ষমা চাইছি, অভাগা দুর্ভাগা, আর তিনি আমাদের ক্ষমা করে চলেছেন। আর এই ক্ষমা করে চলেছেন মানে আমি আরো সাহস পাচ্ছি ভুল করার। ভুল করেই চলেছি, কি পড়ছি আর কি বলছি, প্রসঙ্গ অপ্রসঙ্গ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তবু দ্য ফিউচার পোয়েট্রি উল্টে পাল্টে দেখুন। মজাদারই অনুবাদ করেছেন ডক্টর প্রণম্য রামেশ্বর শ। এখন তো আর স্থূলে দেখতে পাই না ওকে, দেখলে আবার করে প্রণাম করতাম। যে দ্য ফিউচার পোয়েট্রির যে বাংলা অনুবাদ, কি অসাধারণ নৈপুণ্যে সেই ভাষা প্রয়োগে এক নতুন মাত্রা দান করেছেন। তার একটি অধ্যায় আছে দ্য সান অফ পোয়েটিক ট্রুথ। হ্যাঁ, উনি বাংলা করেছিলেন এইভাবে, কাব্য সত্যের সূর্য। আছে, অনেকের সংগ্রহী আছে, আমার কাছে এই হাতের কাছেই রয়েছে। তো ডক্টর রামেশ্বর শ বলছেন এমন করে, ওই শ্রী অরবিন্দের অনুবাদ করতে গিয়ে, ওই যে ওইখানে যে কাব্যের সত্য সম্পর্কে সেখানে শ্রী অরবিন্দ বলছেন, সেটাই বাংলায় বলছেন, বাংলা করেছেন রামেশ্বর শ। যে ওই কথাটা, যে সত্য সম্পর্কে বলতে গিয়ে, সত্য হলো কবির সৃষ্টিকর্মের অন্যতম অধিষ্ঠাত্রী শক্তি এবং তার ইষ্ট দেবতা। সত্য হলো কবির সৃষ্টিকর্মের অন্যতম অধিষ্ঠাত্রী শক্তি এবং তার ইষ্ট দেবতা। সত্যের জ্যোতি হলো, আর সত্যের জ্যোতি হলো এমন এক দিব্যতর সূর্যালোক, যার মধ্যে দাঁড়িয়ে কবি জগৎকে দেখেন এবং তার জ্বলন্ত শিখাটির সাহায্যে নিজের ভিতরে ও বাইরে তার সৃষ্টির হোমাগ্নিটি জ্বালিয়ে নিতে পারেন। সৃষ্টির হোমাগ্নি জ্বালিয়ে নিতে পারেন। তাহলে সত্যের জ্যোতি কি আমরা জানবো? সেই দিব্যতর সূর্যালোক। সেই সূর্যালোকের মধ্যে দাঁড়িয়ে থাকেন কবি, দাঁড়িয়ে থেকে জগৎকে দেখেন। রবীন্দ্রনাথ উকি ঝুঁকি দিচ্ছে হয়তো, অনেকেরই মনোলোকে রবীন্দ্রনাথ উকি দিচ্ছেন। তা কবি জগৎকে দেখেন এবং ওই যে প্রজ্বলন্ত শিখা, দিব্যতর সূর্যের প্রজ্বলন্ত শিখাটির সাহায্যে নিজের ভিতরে এবং বাইরে সৃষ্টির হোমাগ্নি জ্বালিয়ে দেন। রবীন্দ্রনাথ অস্বীকার করি কি করে? আর এই যে দেখছি আমরা হোমাগ্নি, হোম এবং অগ্নি, সত্যের জ্যোতি থেকে তার আগমন, কবি হলেন হোতা
তিনি সত্যের জ্যোতির শিখা নিয়ে নিজের ভিতরে ও বাইরে সৃষ্টির হোমাগ্নি জ্বালছেন। দেখুন, দেখুন না, ঋগ্বেদের সেই চতুর্থ মণ্ডলের সেই উক্তি, তত্ত্ব অগ্নি কাব্যানি, হে অগ্নি, তত্ত্ব অগ্নি কাব্যানি, হে অগ্নি, তোমা হতেই উৎপন্ন হয়েছে মানুষের কাব্য। অস্বীকার করার জায়গা আছে? তোমা হতেই উৎপন্ন হয়েছে মানুষের কাব্য। আমরাও একসময় সেই যজ্ঞে বসে গান গাইতাম সমবেত ভাবে। এই আজকে মনে পড়ছে অনেক দিন আগে সেসব কথা, সেসব এক ইতিহাস জীবনের একটা অধ্যায় ছিল, যে যজ্ঞের সময় আমরা গান বন্ধ হলে গুরুজি বলতেন, এই হোতাজি বলতেন, এই গান ধর গান ধর। আমরা গাইতাম, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এই আমার দোষ, প্রসঙ্গের বাইরেই বোধহয় চলে গেলাম। পরের বাক্যটি পড়ি, 2-3 মিনিট সময় আছে, পড়ে যতটা পারি বলি। ওইটা ওইটা কিন্তু রিনি রিনি করে বাজছে। যে সত্যের জ্যোতির শিখার মধ্যে কবি দাঁড়িয়ে তিনি বিশ্বকে দেখেন, ভিতরে বাইরে তার সৃষ্টির হোমাগ্নিটি জ্বালিয়ে নিচ্ছেন। সেই শিখা ধরে তার কাব্য স্ফুরণ ঘটছে, কবিতা আসছে। তত্ত্ব অগ্নি কাব্যানি, হে অগ্নি, তোমা হতেই উৎপন্ন হয়েছে মানুষের কাব্য। আমরা স্বীকার করছি, ঋণ স্বীকার করছি ঋগ্বেদীয় ঋষিদের সঙ্গে সঙ্গে। বলছেন পরের বাক্যে শ্রী অরবিন্দ, these are defects of detail, unavoidable perhaps in the state of the materials with which he had to deal. এসব খুঁটিনাটি দোষ যে উপকরণ নিয়ে তিনি কাজ করেছিলেন, তাদের যে অবস্থায় তিনি পেয়েছিলেন তাতে বোধহয় অনিবার্য। দেখুন, সূত্র দিয়ে দিয়েছেন, these are defects of detail, unavoidable perhaps in the state of the materials with which he had to deal. তিনি সেই সময় যা যা পেয়েছিলেন উপকরণ, এ দোষ অনিবার্য, অস্বাভাবিক। আমাদের পিকে ব্যানার্জি তখন মোহনবাগান বা ইস্টবেঙ্গলের কোচ ছিলেন, প্রয়াত হয়েছেন। তিনি বলেছিলেন, আমার কাছে যেসব প্লেয়ার আছে, যেসব মেটেরিয়াল পেয়েছি, তা দিয়ে ডাঁটা চচ্চড়ি রান্না করা যায়, পোলাও বিরিয়ানি রান্না করা যায় না। তো সায়নাচার্য যে সময়ে অবস্থান করছেন, তিনি যা যা পেয়েছেন সেগুলি নিয়ে বোধহয় এই ছোটখাটো ত্রুটি থাকতেই পারে। বোধহয় বাস্তব ভিত্তিক মূল্যায়ন করেছেন শ্রী অরবিন্দ, অত্যন্ত বাস্তব ভিত্তিক মূল্যায়ন শ্রী অরবিন্দের। আমরা ওই শংসাপত্র দিতে পারবো না শ্রী অরবিন্দকে, কিন্তু শ্রী অরবিন্দের পদতলে বসে ঋণ স্বীকার করতে পারবো যে, হে গুরুদেব, আপনি সায়নাচার্যের সেই পরিস্থিতি, সেই তৎকালীন অবস্থাকে আপনি মূল্যায়ন করতে পেরেছেন। আমরা যেন কোনো মতে সায়নাচার্যকে অশ্রদ্ধা করতে না পারি, শ্রী অরবিন্দ তা আমাদের শিখিয়ে দিচ্ছেন। কেমন করে শ্রদ্ধা করতে হয়, শ্রদ্ধা নিবেদন করতে হয়, মা বলে দিচ্ছেন। সেই দিনটি বড় সুন্দর, যেদিন শ্রী অরবিন্দের কাছে শ্রদ্ধা নিবেদন করা যায়। প্রতিদিনই বোধহয় সেই শ্রদ্ধা নিবেদনের দিন আমাদের কাছে। সায়নাচার্য সম্পর্কে বাস্তব ভিত্তিক মূল্যায়ন করলেন শ্রী অরবিন্দ। সত্যিই তো, যে সময় সায়ন ঋষির বেদ বা তার ভাষ্য তৈরি করছেন, বা অন্যান্য বেদ সম্পর্কেও তিনি চতুর্বেদ সম্পর্কেও করেছেন, বা অন্যান্য করেছেন উপনিষদ সম্পর্কিত যে বিষয়গুলো ভাষ্য তৈরি করেছেন, তা তখন তার উপস্থাপনা কেমন, কি অবস্থায় ছিল তা তো আমরা জানি না। লিখিত রূপে আজ ঋগ্বেদের বা বাকি 3 বেদীয় যে উপস্থাপনা, তার তো অনেক সংস্কার হয়েছে। একটা সুপরিণত লিখিত রূপে আমরা এখন তা
মোটামুটি ভাবে বলতে পারি যে একটা সুপরিণত লিখিত রূপ পাচ্ছি। সায়নাচার্য তেমন ভাবে পেয়েছিলেন কিনা সে বিষয়েও আছে সংশয়। তবু তবু যে অবস্থায় তিনি তা পেয়েছিলেন তার উপরেই তার ভাষ্য নির্মিত হয়েছে। সায়নাচার্যের ভাষ্য সম্পর্কে একটি শব্দ প্রয়োগ করেছেন শ্রী অরবিন্দ, ইনক্রেডিবল। এই বাক্যের আগের বাক্যে যেটা পড়ছিলাম, ব্যক্তিগতভাবে আমি একদম ব্যক্তিগতভাবে এই কথাতেই মজেছি, ভীষণভাবে মজেছি ইনক্রেডিবল এই কথাটায়। ইনক্রেডিবল তার বাংলা প্রতিশব্দ আমরা বলতে পারি অতুল্য, অতুলনীয়। আমরা সায়নাচার্যের কাছ থেকে বেদ সম্পর্কে যা পাই, যা দেখি, এক কথায় আমরা বলতেই পারি তুলনা তার নাই। এইটুকু থাক। আর ওই আগামীকাল শ্রী অরবিন্দ সোসাইটি কাজিয়াখালী অনুষ্ঠানটি করতে পারছেন না, পরবর্তী সময়ে অনুষ্ঠিত হলে আমরা জানিয়ে দেব। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। দেখুন না আমরা সবাই মিলে সেই সৃষ্টির হোমাগ্নি জ্বালাতে পারি কিনা। জয় মা, জয় শ্রী অরবিন্দ, জয় হোক আপনাদের সকলের। অসাধারণ পাঠ এবং আলোচনা। আপনাদের যদি কিছু কারো বলার থাকে তাহলে একটু জানাবেন। খুব ভালো লাগলো, ওনার বলা তো সবসময় ভালো লাগে, সবারই ভালো লেগেছে। আচ্ছা, রূপা যে গানটা করলেন ওটা কার লেখা বা কার সুর? খুব ভালো লাগলো, তাই জিজ্ঞেস করছি। রূপাদি শুনতে পাচ্ছেন? রূপাদি রূপাদি মনে হচ্ছে শুনতে পাচ্ছেন না বা আনমিউট করতে পারছেন না। আমি ঠিক পরে আছে, আপনাকে জানিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, ঠিক আছে। করণবাবু, একটা কথাই বলতে গেলে বলতে হয় অত্যন্ত সম্পৃক্ত হলাম। আমি সব ভট্টাচার্য বলছি। আর সুরেন্দ্রবাবুর এই যে সমস্ত কিছু জাদুঘর থেকে বার করে এই যে এক একটা উপস্থাপনা করেন, এইগুলোতে আরো বেশি এত কিছু তো জানার ছিল না, সত্যি কথা। অনেক অনেক ধন্যবাদ। বললেন, আমি শুনতে পেয়েছি কিন্তু খুলতে পারছিলাম না। আচ্ছা, হ্যাঁ, ওটা তাহলে বলতে পারবেন এখন? হ্যাঁ হ্যাঁ, কি বলো, কি বলতে চাইছিলেন আরেকবার বলো। রীতাদি জানতে চাইছেন যে কার সুর দেওয়া। আমি জানি না, আমি পেয়েছি এটা কার লেখা বা সুর করা আমি ঠিক বলতে পারবো না। ঠিক আছে, খুব ভালো লেগেছে, সবকিছুই ভালো লাগলো। সবাইকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, বিশেষ করে সন্দীপ দাকে। এত দূর থেকে উনি আমাদের সঙ্গে প্রায় প্রত্যেকটাই বলা যায় অনেকগুলো গুগল মিটে অংশগ্রহণ করেন। না করলেনবাবু, এটা তো যোগদান করাটা আমার সৌভাগ্য। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই, সৌভাগ্যের ব্যাপার। আমার আস্তে আস্তে খানিকটা জ্ঞান বলে, বিশেষ করে সুরেন্দ্রদার কথাতে সবকিছু মিশিয়ে বলেন উনি অনেক কিছু। খুব ভালো লাগছে, ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ সবাইকে, নমস্কার জানাই। আমরা মায়ের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করছি। প্রতিদিনই 8টার সময়, 8টা থেকে 9টা পর্যন্ত সোসাইটি গুগল মিটে আমরা একসঙ্গে হতে পারি যেন, সেই প্রার্থনা মায়ের কাছে রাখি। শুভরাত্রি।